নমস্কার, শুভ সন্ধ্যা। আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, সোনা। আসুন গল্পটি শোনা যাক। মনে হলো কেউ যেন ডাকলো, দিদি ভাই, দিদি ভাই। এই ডাকটা অনেক পুরনো, আওয়াজটাও চেনা। আমি গড়িয়াহাটে বাজার করছিলাম, পুজোর আগের কিছু টুকটাক কেনাকাটা। এদিক ওদিক তাকাতে লাগলাম। দেখি দুজন মহিলা এগিয়ে আসছে। একজন বছর 50 বয়স, আর একজন কম, এই 40 হবে বোধ হয়। পরিচয় দিতে হলো না, আমি চিনতে পারলাম। একজন সোনা ওঁরাও, আর একজন ওর বোন পূর্ণিমা। সোনার বছর 50 বয়স, শেষ দেখা হয়েছিল বছর 10 আগে। অনেক দিন দেখা হয় না। আসলে এরা আমার বাপের বাড়ির সঙ্গে যুক্ত। এখন আমার বাপের বাড়িতে অত যাওয়া হয় না, কারণ যাদের জন্য যাওয়া সেই মা বাবা কাকারা আর কেউ এই পৃথিবীতে নেই, তাই যাওয়ার টানটাও নেই। জিজ্ঞেস করি, সোনা কেমন আছিস? তোর বর ছেলে মেয়ে ভালো আছে? পূর্ণিমা, তুই কেমন আছিস? কোথায় থাকিস তুই এখন? পূর্ণিমা বলে, জামশেদপুরে। ওখানে ওর বর কাজ করে, কিন্তু ও নিজে বেশি কলকাতায় থাকে, কারণ ও রেলে চাকরি করে। ওর অফিস কলকাতায়। শুনে খুব ভালো লাগলো। আমি জানতাম পূর্ণিমা হকি খেলোয়াড়, ও স্টেট লেভেলে খেলতো, সেই সূত্রেই রেলে চাকরি পায়। খুব ভালো লাগলো ওদের দেখে। জোর করে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে গেল। আমি টুকটাক কিছু উপহার কিনে দিলাম। ওদেরও কাজ হয়ে গিয়েছিল। জিজ্ঞেস করলাম, এখন কোথায় যাবি? বলল, গড়িয়া। ওখানেই থাকি, আমারও রাস্তা একই দিকে। ওদেরকে নামিয়ে দিয়ে চলে যাব, তাই ওদেরকে আমার সাথে গাড়িতে উঠিয়ে নিলাম। ফেরার পথে টুকটাক গল্প করতে করতে আসছি। প্রধানত ওদেরই খবর নিচ্ছিলাম। সোনা আমার পরিবারের খবর নিচ্ছে। ওরই আমার বাপের বাড়ির সঙ্গে বেশি যোগাযোগ ছিল। খুব ভালো মেয়ে, অত্যন্ত পরিশ্রমী, সৎ, আন্তরিক। খুব ভালো লাগলো ওদের দেখে, আনন্দ পেলাম। ফেরার পথে এক মনে আমি ওদের কথা ভাবছিলাম। ভাবতে ভাবতে কত যুগ আগে আমি চলে গিয়েছিলাম, সেই 70 দশকের একদম শেষ আর 80 দশকের শুরুর দিকটা। 70 দশকের শেষের দিকে আমরা ভবানীপুর থেকে বাঁশদ্রোণীতে নিজেদের বাড়ি করে উঠে আসি। আমরা মানে আমাদের বাবা কাকারা। আমরা মধ্যবিত্ত পরিবার, যৌথ পরিবার, তাই একটু কম দামি জায়গাতেই বাড়ি করা হয়েছিল। অনেক লোক সংখ্যা আমাদের। যৌথ পরিবার যেমন থাকে, বড় বাড়ির দরকার। তাই বাঁশদ্রোণীতে খাল পেরিয়ে আমাদের একটা বড় সুন্দর বাড়ি তৈরি হয়েছিল। তখন আদিগঙ্গা, মানে এখন যাকে খাল বলা হয়, সেটা অনেক চওড়া ছিল। আমরা জোয়ার আসাও দেখেছি। কত নোংরা ভেসে আসতো, মরা গরু ছাগল ভেসে আসতে দেখেছি। ওখানে অনেক শকুন ছিল। আজকাল তো শকুন দেখা যায় না। দেখেছি মরা গরু ছাগল ভেসে আসছে, তার উপর শকুন বসে বসে খাচ্ছে। বড় বড় গাছগুলোতে কত শকুন বসে থাকতো। খালের পাড় দিয়ে অনেক ঝুপড়ি ছিল। আমাদের বাড়িটা যেখানে ছিল তার সামনের দিকে একটা বড় জমি ছিল। সেই জমিটা পেরিয়ে
আমরা আমাদের বাড়িতে যেতাম। সেই জমিটার উপর কোনো বাড়ি তৈরি হয়নি তখনও। যার জমি তিনি বাইরে থাকতেন, কর্মজীবন শেষ করে তবে বাড়ি করবেন। বড় রাস্তার উপর অত বড় জমি, তার পাশের রাস্তা দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। যদি অত বড় জমিটা বেদখল হয়ে যায়, তাই তিনি ওখানে একজন পাহারাদার রেখেছিলেন। একটা ঘর বানিয়ে একটা পরিবার থাকত। মাথায় টালির চাল, দাঁত বার করা ইটের দেওয়াল, দরজা জানালা নেই। দরজা জানালার ফোকর আছে, চট টাঙানো থাকে। সে ঘরে অনেকগুলো লোক থাকতো, 5-6টা ছেলে মেয়ে আর তাদের মা বাবা। সবচেয়ে বড় ছেলেটির বয়স এই 15-16 হবে। তারপর আরও 5টি মেয়ে। সবচেয়ে ছোটটি 2 বছরের। এই 15-16 বছরের ছেলে আর 2 বছরের মেয়ের মাঝখানে 4টি সন্তান। বড় মেয়েটির নাম দুর্গা, তারপর সোনা, তারপর পূর্ণিমা, বুচি, পোচন। ওদের বাবার নাম ছিল বুধন ওরাও। ওরা সাঁওতাল পরগনার লোক। ওরা যে কী করে কলকাতায় আসলো কে জানে। ওদের জীবনযাত্রাটা আমাদের কাছে খুব অদ্ভুত লাগতো। বুধনের চেহারাটা ছিল লম্বা, কালো, নাকটা মোটা চওড়া, শরীরের কাঠামোটা খুব চওড়া, কিন্তু মাংস ছিল না। আসলে খাওয়া দাওয়ার তো অভাব ছিল। অতগুলো বাচ্চা কাচ্চা কাকে খাওয়াবে? তার উপর ওদের নেশা ভাঙছিল খুব। সাঁওতাল পরগনা থেকে ওরা কলকাতায় কি করে এলো তাই নিয়ে আমরা খুব ভাবতাম। সোনার মা শনিচরি একদিন আমার মায়ের কাছে এলো কাজের খোঁজ করতে। হিন্দি মেশানো বাংলায় বলল, ওকে ঘরের কাজে রাখবে কি না। এ বাসন মাজা, ঘর ঝাড়পোছ, কাপড় কাচা, এইসব। আমাদের লোকেরও দরকার ছিল। মা বলল রাখবে। শনিচরি বলল ও করবে, কিন্তু শুধু মাইনেতে হবে না, ওর দুপুরের খাবার চাই। আমার মা খুব উদার। কাজের লোকেদের মা খেতে দিতে ভালোবাসতেন। বলতেন, ওরা গরিব মানুষ, পেটের জন্যেই তো কাজ করে, একটু খাবার দিলে কি হবে, আমাদের তো আর কম পড়বে না। তা শনিচরি আমাদের বাড়িতেই বহাল হলো। আদিবাসীদের কাজ খুব পরিষ্কার হয়। মায়ের কাজ খুব পছন্দ হলো। শনিচরি আমাদের বাড়ি নিয়ে 2 বাড়ি কাজ করত। ওর বড় মেয়ে দুর্গাও লোকের বাড়িতে কাজ করত। মা ওর সঙ্গে গল্প করতে করতে জেনেছিল ওদের গ্রামেও খাওয়ার খুব অভাব ছিল। এখন আর জঙ্গলে কিছু পাওয়া যায় না। ওরা তো জঙ্গল ছাড়া কিছু চিনতো না। তাই একদিন ওরা কয়েকজন মিলে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিক ওদিক ঘুরে, অনেক হেঁটে, কতটা পথ রেলগাড়িতে চড়ে ওরা কলকাতায় পৌঁছায়। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই অঞ্চলে এসে পৌঁছায়। ভাগ্যক্রমে এই বাবুর সঙ্গে দেখা হয়। তিনি তাঁর জমিতে ওদের বাস করার অনুমতি দেন পাহারা দেওয়ার জন্য। বিনা পয়সায় তিনি একজন পাহারাদারও পেয়ে গেলেন। ওরা ওদের ছেলে মুন্নাকে নিয়ে এসেছিল। তারপর 12-14 বছর এখানে থাকা হয়ে গেছে। মেয়েগুলো সব এখানে হয়েছে। ওর কাছ থেকে জানা গেল ওর বর কি করে। শনিচরি বলল, বাজারে গেলে দেখবে মা, আমার মরদের মতো কত মুনিশ বসে আছে হাতে ফাওড়া শাবল নিয়ে। এখানে তো জমিন আছে অনেক, জমিন সাফা করতে, কেউ মাটি খুঁড়তে লোক নিয়ে যায় রোজের হিসেবে। টালি ছাইতে পারে আমার মরদ, খাল পাড়ে অনেক টালির ঘর আছে। টালি ভেঙে গেলে টালি পাল্টাবার কাজ করে। রোজ কাম থাকে না মা, তার উপর যাও বা উপায় করে তার অর্ধেক চলে যায় দারুতে। এখানে তো আর মহুয়া মিলে না, চোলাই খায়, বিমার হয়ে যায়, কতদিন উঠতে পারে না। আমার মুন্নাটা বিগড়ে গেছে, বাপের সাথে কামে যায়, কিন্তু সেও দারু পিয়ে আসে।
আমি আর দুর্গা যা রোজগার করি তাই ভরসা। আমরা দুজনেই দুপুরের খাবার কথা বলে নিই, তাইলে ঘরে মেয়াগুলোকে দিতে পারি। সোনাটা ঘর দেখে, 3টা মেয়েকে দেখে, ওইগুলো বড় হলে ও কামে বাহির হবে। বুধন এত মদ খেত যে অর্ধেক দিন কাজেই বের হতো না। ওদের ছেলে মুন্নাও অল্প বয়সে নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল। মাকে বোনদেরকে মারধর করতো খেতে দেওয়ার জন্য। ওরা কোথায় পাবে? ওদের যেখানে ঘর ছিল একটা তাল গাছ ছিল, সেই তাল গাছটায় খুব শকুন বসে থাকতো। যখন তাল পাকতো মাটিতে পড়তো, ওরা বোনগুলো তুলে নিয়ে তাল ছাড়িয়ে খেত। কি অসহ্য দারিদ্র্যের মধ্যে ওরা জীবন কাটাতো, কেউ কল্পনাও করতে পারবে না। বেশিরভাগ দিন ওদের খাবার ছিল পান্তা ভাত, পেঁয়াজ আর লঙ্কা। রাত্রির বেলা ভাত রান্না করে জল ঢেলে দিত। জল দিলে ভাতের পরিমাণটা বেড়ে যায়, ভাতে জলে। দুপুরেও তাই খেত। কোনো দিন ওর বাবা শেষ বাজার থেকে মাছ মাংসের নাড়ি ভুঁড়ি তেল নামমাত্র পয়সায় কিনে আনতো। সেগুলোকে ওরা এক ছিটে তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিত, তারপর ভাত দিয়ে মেখে খেত। না দেখলে কেউ বিশ্বাস করবে না। এইভাবেই ওদের দিন যেত। আর শনিচড়ি আর দুর্গা যে ভাত তরকারি আর মাছ নিয়ে যেত কাজের বাড়ি থেকে, সেগুলো সবাই মিলে ভাগ করে খেত। কালের নিয়মে ছেলেমেয়েগুলো বড় হতে থাকে। একদিন শনিচড়ি কাজে এসে বলল, ওর বড় মেয়ে দুর্গার শাদি ঠিক হয়েছে, কালও কাজে আসবে না। দুর্গার বিয়েতে আমাদের যেতে বলল। সকালেই বিয়ে। মা আর কাকিমা গেলেন। চেয়ার পাতা ছিল কয়েকটা। মা আর কাকিমা একটা ভালো শাড়ি নিয়ে গিয়েছিলেন। খুব তাড়াতাড়ি ফিরে এসেছিলেন। এসে বললেন, খালি মদ খাচ্ছে সবাই, ও শ্বশুরবাড়ির লোকরাও। শনিচড়ি, ওর মরদ বুধন, ওদের ছেলে মুন্না মাংসের অনেক ছাঁট এনেছে, সেই দিয়ে রান্না করেছে চাট, আর চোলায় মদ খাচ্ছে সবাই মিলে। ওদের বিয়ে হয়ে গেল। মেয়ে শ্বশুর ঘর আশেপাশেই কোথাও ছিল। যারা একসঙ্গে গ্রাম ছেড়েছিল তাদেরই কেউ হবে। দুর্গা তো চলে গেল। এবার ওর মা সোনাকে কাজে লাগালো। সোনা আমাদের বাড়িতে আসতো। সেই থেকে সোনা বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকতো। অন্য বোনগুলো বড় হয়ে গিয়েছিল। গরিব ঘরে 5 বছর বয়স মেয়েদের জন্য অনেক অনেক কিছু শিখে যায়। ওরা ভাত রাঁধতেও শিখে যায়। দারিদ্র অনেক কিছু শিখিয়ে দেয়। সোনা আমাদের বাড়িতে থাকতে ভালোবাসতো। ও সকাল সকাল চলে আসতো, সবার সাথে সাথে ঘুরতো, অনেক কাজ করতো। না, ওকে কেউ ব্যবহার করেনি, ওর গরিবের সুযোগ নেয়নি। যেরকম কাজ করেছে সেই রকমই মাইনে পেয়েছে, বা তার বেশিই পেয়েছে। 3 বেলা খাবারও খেয়েছে। সন্ধ্যাবেলা আমাদের ভাই বোনেদের সাথে পড়াশোনা করেছে। ওর অক্ষর পরিচয় আমাদের বাড়িতেই। সেটা দেখতে দেখতে আমাদের বাড়ির মেয়ে হয়ে গেল। কাকিমা জেঠিমা দাদা ভাই দিদি ভাই ডাকতে শিখল। আমাদের বাড়িতে রাত্রির বেলা খেয়ে দিয়ে একদম ওদের ঘরে যেত। সোনা বুদ্ধিমতী মেয়ে ছিল। ও পরের বোনগুলোকে স্কুলে ভর্তি করে দিল। স্কুলে তো আর পয়সা লাগতো না। সোনার পরে যে 2 বোন ছিল তাদের পড়াশোনায় মন ছিল না। শনিচড়ি ওদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। বুধনের শরীর খারাপ হয়ে যাচ্ছিল, আর কাজও করতে পারতো না। খালি মদ খেত আর পেটে দরদ বলে চেঁচাতো। বেশি দিন বাঁচেনি। মুন্নাও খুব মদ খেত। যৌবনের নিয়ম মেনে সেও একদিন বিয়ে করলো, চলেও গেল। পড়ে রইল মা আর 4 মেয়ে। সোনা 2 হাত দিয়ে আগলেছে। শনিচড়ি আর সোনা বাড়ি বাড়ি কাজ করত। সোনা সব বাড়িতে বলে রেখেছিল পুরনো পেপারগুলো ওকে দিতে। ও পেপার সংগ্রহ করত। সবাই পেপার ওকে দিয়ে দিত। সবাই তো ওকে ভালোবাসতো। ও আর শনিচড়ি সে পেপার দিয়ে ঠোঙা বানাতো। ঠোঙা বানিয়ে বানিয়ে দোকানে দোকানে সাপ্লাই দিত। তখন তো ঠোঙাতেই জিনিস বিক্রি হতো, প্লাস্টিকের চল হয়নি। সোনা খুব কর্মঠ ছিল। অনেক বাড়ি থেকে ইস্ত্রির জন্য কাপড় নিয়ে যেত, তারপর আবার বাড়ি থেকে ইস্ত্রি করে এনে
দিয়ে যেত। এটাও রোজগারের একটা উপায় ছিল। কয়লার উনুনে তখন লোহার ইস্ত্রি বসিয়ে কাপড় ইস্ত্রি হতো। সোনা সব পারত। আমারও বিয়ে হয়ে গিয়েছিল। সোনার খবর রাখতাম, কেন বাপের বাড়িতে গেলেই সোনার সঙ্গে দেখা হতো। ধীরে ধীরে সোনা ছোট 2 বোনের কোনো রকমে বিয়ের ব্যবস্থা করে। পূর্ণিমা শুধু পড়াশোনা চালিয়ে যায় আর হকির কোচিং নিচ্ছিল। সোনা প্রাণ দিয়ে সংসারের জন্য করেছে। শনিচুরি এবার সোনার বিয়ের জন্য পাগল হলো। ওদের ঘরে কপাল ভালো বলতে হবে। মিউনিসিপ্যালিটিতে জমাদারের চাকরি করে এরকম একটি ছেলে পেল। সোনার বিয়ে হলো। আমাদের বাড়ি থেকে সোনার বিয়েতে ভালোই খরচ করা হলো। এইবার দেখা দিল আসল বিপদ। শনিচুরি আর পূর্ণিমা আমাদের বাড়ির সামনে যে ঝুপড়িটাতে থাকতো সেই জমির মালিক আসলেন। তিনি বললেন তিনি বাড়ি করবেন। সোনা অনেক বলেছিল, কাকুতি মিনতি করেছিল, আপনাদের ঘরের কাজ করে দেবে আমার মা, এক কোণে আমার মাকে থাকতে দিন বাবু। বাবু শোনেননি। শনিচুরি আর পূর্ণিমাকে উৎখাত হতে হলো। সাঁওতাল পরগনা থেকে এসে একটা ঠাঁই মিলেছিল, এখন আবার ঠাঁই নাড়া হতে হলো। এবার গেল সোনার ঘরে। কিছুদিন থাকার পর সোনা ওদের একটা ভাড়া ঘর ঠিক করে দেয় খালপাড়ে। ওর ঘরে তো আর অত জায়গা নেই। ওর বর তো মিউনিসিপ্যালিটির জমাদার, কত আর ইনকাম। আর ওদের ঘরে তো দোষ আছেই, মাইনের অর্ধেক টাকাই মদে উড়ে যায়। নেহাত সোনা কর্মঠ মেয়ে, তাই সুষ্ঠুভাবে চলে। এই নিয়ে অবশ্য সোনার কোনো অভিযোগ নেই, খেদ নেই। ও বলে আমাদের ঘরে ছেলেরা মদ খাবেই, তবে আমাদের স্বামী থাকলে নিরাপত্তা থাকে। স্বামী থাকা মানে একটা আশ্রয়। সোনা খুব বুদ্ধিমতী ছিল, ও বিয়ের মানে বুঝত। এখন সোনার একটাই দায়িত্ব, পূর্ণিমাকে পড়ানো আর একটা চাকরি যেন পূর্ণিমা পায়। তা পূর্ণিমা উচ্চ মাধ্যমিক পাশ করলো ভালো করেই, আর খুব ভালো হকি খেলতো, যার জোরে ও রেলওয়েতে চাকরি পায়। ও স্টেট লেভেলেও খেলতো। সোনার যাত্রা সম্পূর্ণ করেছিল। খারাপ পথে না গিয়েও শুধু পরিশ্রমের জোরে লড়াই করেও যে ভালো জায়গায় দাঁড়ানো যায়, সোনা তার উজ্জ্বল উদাহরণ। আস্তে আস্তে ভাবছিলাম আমরা কজন এরকম লড়াই করতে পারি।